নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অন ইন্ডিয়ান ইকোনমি সিরিজ। আজকে আমি ইম্পর্টেন্ট ইকোনমিক কার্ভসের পার্ট 2 ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, এর আগের দুটো ভিডিওতে আমরা ডিমান্ড কার্ভ, সাপ্লাই কার্ভ, ইকুইলিব্রিয়াম কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এবং ইনডিফারেন্স কার্ভ আলোচনা করে নিয়েছিলাম। এই ভিডিও এবং এরপরে সাবসিকুয়েন্ট ভিডিওতে আমরা বাকি সমস্ত ইম্পর্টেন্ট ইকোনমিক কার্ভগুলো আলোচনা করব। তোমরা আশা করি এই সমস্ত ভিডিও সিরিয়ালি দেখে নিজেদের নলেজকে সিকোয়েন্সিয়াল এবং সম্পূর্ণ করবে। চলো আজকের আলোচনা শুরু করা যাক। তো প্রথমে আমরা আলোচনা করব লরেন্স কার্ভ এবং গিনি কোএফিসিয়েন্ট নিয়ে। লরেন্স কার্ভ বলতে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডিস্ট্রিবিউশন অফ ইনকাম বা ওয়েলথ ইন দ্য সোসাইটি। একটা যে কোনো সমাজে বা একটা দেশে ইনকামের বন্টন বা অর্থের বন্টন কতটা রয়েছে, কিভাবে রয়েছে, সেটা লরেন্স কার্ভ ডিনোট করে গ্রাফিক্যাল। রিলেশনশিপ দেখায় বিটুইন ইনকাম আর্নড অ্যান্ড পপুলেশন। এখানে দেখতে পাচ্ছ এক্স অ্যাক্সিসে রয়েছে কিউমুলেটিভ শেয়ার অফ পপুলেশন ইন পার্সেন্টেজ টার্মস, অর্থাৎ সিম্পলি পপুলেশন ইন পার্সেন্টেজ। ওয়াই অ্যাক্সিসে রয়েছে কিউমুলেটিভ শেয়ার অফ ইনকাম ইন পার্সেন্টেজ টার্মস, অর্থাৎ সিম্পলি ইনকাম পার্সেন্টেজ। তো এই দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশন দর্শায় হচ্ছে লরেন্স কার্ভ। এবারে থিওরিটিক্যালি যদি লরেন্স কার্ভ এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এক্স বা ওয়াই অ্যাক্সিসের মাঝখান দিয়ে যায়, তাহলে সেই দেশে পারফেক্ট ইকুয়ালিটি আছে বলে ধরা হয়। লরেন্স কার্ভ যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পাস করে তাহলে পারফেক্ট ইকুয়ালিটি আছে এমনটা ধরা যায়। লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি এখানে ওয়াই অ্যাক্সিসের পয়েন্ট এবং এক্স অ্যাক্সিসের পয়েন্ট একদম ইকুয়াল, অর্থাৎ যত পপুলেশন অতটাই ইনকাম। কিন্তু অবভিয়াসলি এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, প্র্যাকটিক্যালি তেমনটা হয় না। প্র্যাকটিক্যালি লরেন্স কার্ভ এই লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি থেকে একটু দূরে এরকম কার্ভ শেপের থাকে, যেটা মানে হচ্ছে যে কোনো দেশেই কিন্তু অল্প বিস্তর ইনইকুয়ালিটি থেকেই থাকে, ইনইকুয়ালিটি অফ ইনকাম ডিস্ট্রিবিউশন। তো লরেন্স কার্ভ অ্যাকচুয়ালি একটা দেশে পপুলেশন অনুপাতে ইনকাম ডিস্ট্রিবিউশন কত রয়েছে সেটা দর্শায়। তবে সেই 45 ডিগ্রির লাইন অফ ইকুয়ালিটি বা লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি বা ইগালিটেরিয়ান লাইনও এটাকে বলা হয়, এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। অর্থাৎ পারফেক্ট ইকুয়ালিটি কেমন দেখতে হবে এবং লরেন্স কার্ভটা অ্যাকচুয়ালি তার থেকে কতটা দূরে রয়েছে। তো লরেন্স কার্ভ পারফেক্ট ইনইকুয়ালিটি লাইনের থেকে কতটা দূরে রয়েছে সেই হিসাবে আমরা একটা দেশের ইকোনমিকে ক্লাসিফাই করতে পারি। যেমন পারফেক্ট ইকুয়ালিটি স্থিতিতে লরেন্স কার্ভ একেবারে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইনটার সাথে মিশে যাবে, কোয়েনসাইড করবে, অর্থাৎ ওই দেশে ইনইকুয়ালিটি একেবারে জিরো, একদম পারফেক্ট ইকুয়ালিটি স্থিতি ওই দেশে এক্সিস্ট করে। যদি কাছাকাছি থাকে ইকুয়ালিটি লাইনের, তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নেব যে ইনইকুয়ালিটি তো আছেই, বাট পরিমাণে অনেকটা কম, ইনইকুয়ালিটি ইজ লো। যদি আরেকটু দূরে থাকে লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি থেকে, তাহলে ইনইকুয়ালিটি ইজ হাই। এবং একেবারে যদি এই এক্স বা ওয়াই অ্যাক্সিসের সাথে মিশে যায় লরেন্স কার্ভটা, তাহলে ধরে নেব সেই দেশে ম্যাক্সিমাম ইনইকুয়ালিটি রয়েছে। বড়লোক এবং দরিদ্রের মধ্যে ব্যবধানটা অনেকটা। তো লরেন্স কার্ভ যত ইকুয়ালিটি লাইনের থেকে দূরে হবে তার অর্থ হচ্ছে সেই দেশে ইনইকুয়ালিটি অনেকটা হাই রয়েছে। এবার লরেন্স কার্ভের সাথেই জড়িত রয়েছে আরেকটা কনসেপ্ট, যেটাকে বলে হচ্ছে জিনি কোএফিসিয়েন্ট। তো লরেন্স কার্ভ যেমন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ ইন দ্য সোসাইটি, তেমনি জিনি কোএফিসিয়েন্ট হচ্ছে নিউমেরিক্যাল মেজার অফ ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ ইন দ্য সোসাইটি। তো ইনইকুয়ালিটি কত আছে জিনি কোএফিসিয়েন্ট ওটা একটা সংখ্যায় মেজার করে। হ্যাঁ, অবশ্যই লরেন্স কার্ভ থেকেই জিনি কোএফিসিয়েন্ট ডিরাইভ হয়, তাই জন্যই আমি এই দুটো কনসেপ্ট একসাথে বোঝাচ্ছি। তো এতক্ষণে তো লরেন্স কার্ভের লাইনের সাথে তোমরা ভালোই পরিচিত বন্ধুরা। এবার জিনি কোএফিসিয়েন্ট কিভাবে মেজার করা হয়? জিনি কোএফিসিয়েন্ট হচ্ছে এই যে এরিয়া এটা রয়েছে, অর্থাৎ লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি থেকে লরেন্স কার্ভের যে ডিস্টেন্স, অর্থাৎ এখানকার যে এরিয়াটা রয়েছে সেটা ডিভাইডেড বাই এরিয়া এ অ্যান্ড এরিয়া বি। এরিয়া বি রিপ্রেজেন্ট করছে লাইন অফ পারফেক্ট ইনইকুয়ালিটি থেকে লরেন্স কার্ভ কতটা দূরে রয়েছে। তো এই ব্লু এরিয়াটা এবং এই ইয়েলো এরিয়াটা একসাথে ডিনোমিনেটরে ধরা হয়। তো ব্লু এরিয়া ডিভাইডেড বাই ব্লু এরিয়া প্লাস ইয়েলো এরিয়া হচ্ছে গিনি কোএফিসিয়েন্টের মেজার, এবং এটার কোনো ডাইমেনশন বা ইউনিট হয় না। তো গিনি কোএফিসিয়েন্টের সংখ্যাটা 0 থেকে 1 এর মধ্যে হয় বন্ধুরা। যত বেশি 0-র কাছে তার মানে অতটাই ইকুয়াল সোসাইটি, এবং যত বেশি 1 এর কাছে মানে অতটাই ইনইকুয়াল সোসাইটি। অনেক সময় অনেক বইতে এটাকে পার্সেন্টেজ টার্মেও দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে যতটা 0% এর কাছাকাছি তার মানে পারফেক্ট ইকুয়ালিটি, আর যতটা 100% এর কাছাকাছি তার মানে পারফেক্ট ইনইকুয়ালিটি। তো জিনি কোএফিসিয়েন্ট যত হাই অর্থাৎ 1 এর কাছাকাছি মানে মোর ইনইকুয়ালিটি ইন দ্য সোসাইটি, আর জিনি কোএফিসিয়েন্ট যত লো অর্থাৎ 0-র কাছাকাছি মানে মোর ইকুয়ালিটি ইন দ্য সোসাইটি। সমাজে অসমতা অর্থাৎ ইনইকুয়ালিটি কিন্তু সমাজে
একটা অসন্তোষের কারণ হতে পারে, সংঘর্ষের কারণ হতে পারে। যদি একটা সমাজে বা একটা দেশে যত ধনদৌলত রয়েছে শুধুমাত্র কিছু মানুষের হাতেই সেটা যদি সীমিত থাকে এবং ম্যাক্সিমাম মানুষের কাছে সেই ধনদৌলত যদি না থাকে, তাহলে কিন্তু সেই সমাজ কোনোদিনও পিসফুল হবে না। যার জন্যই লরেন্স কার্ভ এবং জিনি কোএফিসিয়েন্ট মেজার করার দরকার আছে। এটা রিলেটেড কিছু এক্সাম ট্র্যাপস। এক্সামে দেখা গেছে যে জিনি কোএফিসিয়েন্ট বা লরেন্স কার্ভের ডেফিনেশনে অনেক সময় ইনকামটাকে ওয়েলথ দিয়ে রিপ্লেস করা। তো দুটোই সেম, কোনো ডিফারেন্স নেই, জাস্ট ভাষার তফাৎ। তার সাথে লরেন্স এবং জিনি কার্ভ ইনকাম ইনইকুয়ালিটি মেজার করে, ওয়েলথ ইনইকুয়ালিটি মেজার করে এবং কনজাম্পশন ইনইকুয়ালিটি মেজার করে। তিনটেই কারেক্ট। অপশনে যেটা থাকবে সেটা তোমরা টিক করবে এই তিনটের মধ্যে। এক্সাম ট্র্যাপ 2, লরেন্স কার্ভ কিন্তু অ্যাভারেজ ইনকাম বা পার ক্যাপিটা ইনকাম কিন্তু দর্শায় না, খালি ইনকামের ডিস্ট্রিবিউশন দর্শায়। এবং লোয়ার জিনি কোএফিসিয়েন্ট মানে কি বেটার ইকোনমি? না, সেটা নয়। লোয়ার জিনি কোএফিসিয়েন্ট বলতে সেই সোসাইটিতে ইনইকুয়ালিটি কম আছে, কিন্তু তাই বলে অ্যাভারেজ ইনকাম যে মানুষের খুব বেশি সেটা নয়। ইনইকুয়ালিটি কম থাকা মানে সমাজে ধনী এবং দরিদ্রের ব্যবধানটা কম। তো তার মানে এটা নয় যে সেখানে অ্যাভারেজ ইনকাম অফ সিটিজেন্স অনেকটা বেশি। হাই ইনকাম হলেও হাই জিনি হতে পারে, অর্থাৎ সমাজে অ্যাভারেজ ইনকাম প্রচুর হাই, কিন্তু হাই জিনি বলতে হাই ইনইকুয়ালিটি রয়েছে, অর্থাৎ দেশটা বড়লোক কিন্তু ইনকাম ডিস্ট্রিবিউশন আনইকুয়াল। তেমনি লো ইনকাম আর লো জিনি হতে পারে, অর্থাৎ দেশটা পুয়ার কিন্তু ইকুয়াল। তো এটাই ছিল লরেন্স এবং জিনি কোএফিসিয়েন্ট থেকে যেই সমস্ত কনসেপ্টগুলো এক্সামের জন্য রেলেভেন্ট। তো অবশ্যই সেটা আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিয়ে চেক করব। বিশেষ করে একটু টাফ লেভেলের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা যদি এই প্রশ্নগুলো উত্তর করতে পারো, অবশ্যই এর থেকে সিম্পল প্রশ্ন অনায়াসে উত্তর করে দেবে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দ্য এরিয়া বিটুইন দ্য লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি অ্যান্ড লরেন্স কার্ভ রিপ্রেজেন্টস। ইউপিপিএসসি সিভিল সার্ভিসে এই কোয়েশ্চেনটা এসেছিল। পজ করে উত্তর করার চেষ্টা করো। 1, 2, 3, 4, 5। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো সি, অর্থাৎ জিনি কোএফিসিয়েন্ট। অ্যাকচুয়ালি বন্ধুরা, এখানে অপশনের অ্যাকর্ডিং আমরা সি নিলাম বটে, কিন্তু এটা কিন্তু পারফেক্টলি কারেক্ট উত্তর নয়। জিনি কোএফিসিয়েন্ট একটা রেশিও, যেটা এরিয়া বিটুইন লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি এবং লরেন্স কার্ভের যে এরিয়া, তার সাথে ডিনোমিনেটরে থাকবে পারফেক্ট ইকুয়ালিটি লাইনের সাথে এরিয়া, লরেন্স কার্ভের সাথে এরিয়া এবং পারফেক্ট ইনইকুয়ালিটি লাইনের সাথে যে এরিয়াটা লরেন্স কার্ভ শেয়ার করে। তো অনেক সময় এক্সামে অপশনের অ্যাকর্ডিংও আমাদেরকে উত্তর করতে হয়, যদিও বা সেই অপশনটা পারফেক্টলি কারেক্ট নয়। নেক্সট কোয়েশ্চেন, জিনি কোএফিসিয়েন্ট অফ জিরো ইন্ডিকেটস। পজ করে উত্তর করার চেষ্টা করো। 1, 2, 3, 4, 5। তো জিনি কোএফিসিয়েন্ট যত জিরোর কাছে হবে বা একদম জিরোতেই যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে পারফেক্ট ইকুয়ালিটি স্থিতি ডিনোট করছে, অর্থাৎ সেই সমাজে বা দেশে পারফেক্ট ইকুয়ালিটি রয়েছে, ধনী এবং গরিবদের মধ্যে কোনো ব্যবধান নেই। হ্যাঁ, কিন্তু খেয়াল রাখবে পারফেক্ট ইকুয়ালিটি এবং পারফেক্ট ইনইকুয়ালিটি দুটোই কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট। প্র্যাকটিক্যালি আমরা কোনো দেশে বা সমাজে এটা সাদৃশ্য কিন্তু পাই না। কোয়েশ্চেন 3 রয়েছে একটু কনসেপচুয়াল, ভালো করে পড়ে উত্তর করার চেষ্টা করো। 1, 2, 3, 4, 5। ইউপিএসসি সিএসসি প্রিলিমসে এই প্রশ্নটা এসেছিল। জিজ্ঞেস করেছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট লরেন্স কার্ভ। লরেন্স কার্ভ নিয়ে জিজ্ঞেস করেছে। তিনটে স্টেটমেন্টের মধ্যে জিজ্ঞেস করেছে কারেক্ট কোনটা। আমাদেরকে তিনটে স্টেটমেন্ট পড়তে হবে এবং কারেক্ট কোনটা ডিটারমাইন করতে হবে। চলো এক এক করে দেখা যাক। ইট ইজ ইউজ টু রিপ্রেজেন্ট ইনকাম ডিস্ট্রিবিউশন। একদম ঠিক কথা। আয়ের বন্টন দর্শায় হচ্ছে লরেন্স কার্ভ। কারেক্ট স্টেটমেন্ট 1। The further the Lorentz curve lie from the line of equality, the greater the inequality. একদম ঠিক কথা। ওই 45 ডিগ্রি লাইনের থেকে লরেন্স কার্ভ যতটা দূরে, অতটাই সমাজে ইনইকুয়ালিটি বেশি। নাম্বার 3, জিনি কোএফিসিয়েন্ট ইজ ডিরাইভড ফ্রম লরেন্স কার্ভ। একদম ঠিক কথা বন্ধুরা। জিনি কোএফিসিয়েন্ট নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইনইকুয়ালিটি, আর লরেন্স কার্ভ হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইনইকুয়ালিটি। তো এখানে তিনটে অপশনই কিন্তু কারেক্ট, তিনটে স্টেটমেন্টই একদম 100% কারেক্ট। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো ডি, অর্থাৎ 1, 2 and 3 আর কারেক্ট। তো আশা করি বন্ধুরা জিনি কোএফিসিয়েন্ট এবং লরেন্স কার্ভ নিয়ে তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হলো। যা বললাম সেটাই এক্সামে সমস্ত রকম প্রশ্ন উত্তর করার জন্য সাফিসিয়েন্ট। এবারে নেক্সট কার্ভ যেটা আমরা আলোচনা করব আজকের ভিডিওতে, সেটা হচ্ছে কাজনেস কার্ভ। তো কি জিনিস এই কাজনেস কার্ভ? তো এই কাজনেস কার্ভ হচ্ছে রিলেশনশিপ দেখায় বিটুইন ইনইকুয়ালিটি অ্যান্ড ইকোনমিক গ্রোথ। সমাজে অসমতা কত রয়েছে এবং দেশের গ্রোথ বা ইনকাম লেভেল কতটা রাইজ হচ্ছে, পার ক্যাপিটা ইনকামের সাথে ইনইকুয়ালিটির রিলেশন দর্শায় কাজনেস কার্ভ। এবং যেটা দেখা যায় বন্ধুরা, প্র্যাকটিক্যালি যেটা অবজার্ভ করা গেছে, এক্স অ্যাক্সিসে যদি আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট বা ইকোনমিক গ্রোথ আমরা ধরে নিই,
এবং ওয়াই অ্যাক্সিসে যদি ইনকাম ইনইকুয়ালিটি আমরা ধরে নিই, যেটার একটা মেজার জিনি কোএফিসিয়েন্ট বা লরেন্স কার্ভ আমি এখনই যেটা ডিসকাস করলাম, তাহলে আমরা দেখব ইনিশিয়ালি যখন একটা দেশের ইকোনমিক গ্রোথ হয়, জাতীয় আয় বাড়ে, তখন কিন্তু ইনকাম ইনইকুয়ালিটি কিন্তু আরো বেশি রাইজ করে, সমাজে অসমতা বেড়ে যায় এবং একটা পয়েন্ট আলটিমেটলি আসে যেখানে অসমতা একদম চরমে পৌঁছে যায়। তখন ইকোনমিক ডেভেলপমেন্টও এখনো পর্যন্ত ম্যাক্সিমাম থাকে এবং অসমতাও চরমে থাকে। তবে তারপরে যেটা দেখা যায়, ইনকাম ইনইকুয়ালিটি ফল করে ইকোনমিক গ্রোথের সাথে সাথে। একটা এমনই ইনভার্টেড ইউ শেপের কার্ভ হচ্ছে কাজনেস কার্ভ, যেটা ইনইকুয়ালিটি আর ইকোনমিক গ্রোথের রিলেশনশিপকে দর্শায়। তো এবার কারণগুলো বোঝা যাক। তো ইনিশিয়ালি ইনইকুয়ালিটি বাড়ার পিছনে কারণ কি? যখন একটা দেশ তার আর্লি স্টেজ অফ ডেভেলপমেন্টে থাকে, তখন সাধারণত সেই দেশটা সোললি প্রাইমারি সেক্টর বা এগ্রিকালচার সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট থাকে, যেখানে লো প্রোডাক্টিভিটি, অর্থাৎ সেখান থেকে বেশি আয় হয় না, যদিও সেখানে লেবার ফোর্স ম্যাক্সিমাম এমপ্লয়েড আছে। মেজরিটি অফ দ্য পপুলেশন সেই সেক্টরে কাজ করলেও সেখান থেকে কিন্তু ন্যাশনাল ইনকামের কন্ট্রিবিউশন খুব কম আসে। কিন্তু আস্তে আস্তে সে প্রাইমারি সেক্টর থেকে ইভলভ করে চলে যায় সেকেন্ডারি সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, বিভিন্ন ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়, তখন প্রোডাক্টিভিটি কিন্তু সেই ইকোনমির বেড়ে যায়। তবে ইনইকুয়ালিটি রাইজ করে, সবাইকে কিন্তু এমপ্লয়মেন্ট দেওয়া পসিবল হয় না। যারা খুব স্কিল্ড তারাই একটা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে এমপ্লয়মেন্ট পায়, অর্থাৎ ইনইকুয়ালিটি রাইজ করে ইনিশিয়ালি। তো প্রাইমারি সেক্টর থেকে সেকেন্ডারি সেক্টরে যখন একটা ইকোনমি মুভ করে বা সেকেন্ডারি সেক্টরকে বেশি প্রায়োরিটি দেয়, তখন যেটা হয়, যারা উদ্যোগপতি রয়েছে, যারা সেই ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেছে বা ইন্ডাস্ট্রিতে কাজ করে, তারা কিন্তু অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যায়। কিন্তু যারা তখনও এগ্রিকালচার সেক্টরে পড়ে আছে, তারা কিন্তু গরিব থেকে আরো গরিবতর হয়ে যায়। তো ইনকাম গ্যাপ এখানে ওয়াইড হয়ে যায়, ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধানটা অনেকটা বেড়ে যায়, যার জন্যে সমাজে ইনইকুয়ালিটি রাইজ করে ইনিশিয়ালি। তবে তারপর যেটা দেখা যায়, যখন ইনইকুয়ালিটি চরমে পৌঁছে যায়, তখন জনতার তরফ থেকে প্রেশার আসে যে সরকার এই ইনইকুয়ালিটি রিডিউস করার জন্য কিছু মেজার নিক, এবং সরকার সাধারণত পাবলিক প্রেশারের জন্য সেটা করতে বাধ্য হয়। এডুকেশন আরো বেশি ওয়াইডলি স্প্রেড হয়ে যায়, মানুষে আরো অ্যাওয়্যার হয়ে যায়, আরবানাইজেশন অনেকটা এক্সপ্যান্ড হয়ে যায়, মানুষে গ্রাম থেকে শহরে এসে থাকা শুরু করে, সোশ্যাল ওয়েলফেয়ার সরকারের তরফ থেকে আরো বেশি বেড়ে যায়, সমাজে উন্নয়ন কেন্দ্রিক নীতি সরকার অবলম্বন করে, বেকার ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা, যারা ওয়ার্কিং এজে আছে তাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট, তাদেরকে রোজগার সুনিশ্চিত করা, এই সমস্ত পদক্ষেপ সরকার কিন্তু নিয়ে থাকে। প্রগ্রেসিভ ট্যাক্সেশন সিস্টেম সরকার এস্টাবলিশ করে, অর্থাৎ যারা বেশি ইনকাম করছে তাদেরকে বেশি ট্যাক্স দিতে হয়, সেখানে যারা কম ইনকাম করছে তাদের ট্যাক্স এক্সেম্পটেড হয়, বা উল্টে তারা বিভিন্ন জিনিসে সাবসিডি পায়, ভর্তুকি পায়। এবং আস্তে আস্তে আরো বেশি সংখ্যক মানুষ প্রোডাক্টিভ সেক্টরগুলোতে জয়েন করে, অর্থাৎ প্রাইমারি সেক্টর যদি আনপ্রোডাক্টিভ হয়, সেখান থেকে মানুষে মুভ করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা সার্ভিস সেক্টর, যেটা আরো বেশি প্রোডাক্টিভ, সেটাতে জয়েন করবে। তো এতে কি হয়, আবারও ইনকাম ডিস্ট্রিবিউশনটা বদলে যায় এবং ইনইকুয়ালিটি আস্তে আস্তে কমতে থাকে। তো যত বেশি বেনিফিট অফ গ্রোথ স্প্রেড হবে, অত ইনইকুয়ালিটি ফল করবে সমাজে। কাজনেস কার্ভ কিন্তু এই রিলেশনটাই দর্শায় একটা ইনভার্টেড ইউ শেপ কার্ভের মাধ্যমে। তো চলো কিছু গুরুত্বপূর্ণ পিওয়াইকিউজ আমরা দেখে নিই, যেগুলো কাজনেস কার্ভ থেকে এক্সামে এসছিল। তো এটা খুবই বেসিক কোয়েশ্চেন, তোমরা পজ করে উত্তর করার চেষ্টা করো। 1, 2, 3। তো জিজ্ঞেস করেছে, দ্য টার্ম কাজনেস কার্ভ ইজ ডিসকাসড ইন কনটেক্সট অফ ইউপিএসসি সিএসসি প্রিলিমস 2015 এর প্রশ্ন। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছে বি, অর্থাৎ ইকোনমিক গ্রোথ এবং ইনকাম ইনইকুয়ালিটির মধ্যে রিলেশন কাজনেস কার্ভের দ্বারা আমরা দেখতে পারি। তো কাজনেস কার্ভ থেকে খুব একটা বেশি প্রশ্ন ছিল না বন্ধুরা, একটাই যেটা রেলেভেন্ট প্রশ্ন আমি খুঁজে পেলাম। তো আচ্ছা, আজকের ভিডিওর শেষ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু তাহলে টোটাল 7টা ইম্পর্টেন্ট ইকোনমিক কার্ভ, যেগুলো মাইক্রো ইকোনমিক্স থেকে জিজ্ঞেস করা হয়, সেগুলো আমরা আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে বাকি সমস্ত কার্ভগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি পছন্দ করছো তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে এই প্রশ্নগুলোর উত্তর সহ অন্য কোন কোন কনসেপ্টস তোমরা এই ভিডিওর মাধ্যমে সহজভাবে বুঝতে চাও সেটা আমাকে জানাও, তাহলে আমি সেইভাবে এই প্লেলিস্টে আরো ভিডিও নিয়ে আসবো। তোমাদের সাপোর্ট, তোমাদের মোটিভেশন কিন্তু একান্ত আমার কাম্য এই সিরিজটাকে কন্টিনিউ করা এবং সম্পন্ন করার পিছনে। আজকের জন্য এতটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।